মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের শোনাবো একটি রোমাঞ্চকর গল্প। গল্পটি লিখেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ। গল্পের নাম আজমগড়ের অশরীরী। তখন আমি 1857 খ্রিস্টাব্দের সিপাহি বিদ্রোহ নিয়ে গবেষণা করছিলাম। সেই কাজে আমাকে আজমগড়ে যেতে হয়েছিল। আজমগড় উত্তরপ্রদেশে গঙ্গার ধারে একটা ছোট্ট শহর। সেখানে একটা কেল্লার ধ্বংসাবশেষ আছে, তবে ওটা দেখবার জন্য পর্যটকদের বিশেষ উৎসাহ নেই। ওখানে বিশাল গঙ্গার বুকে একটা চরে পক্ষী নিবাস আছে। পাখি দেখবার জন্য শীতকালে পর্যটকদের ভিড় হয়। ধ্বংসস্তূপ দেখে কেই বা আনন্দ পায়। তা আমি গিয়েছিলাম মার্চের গোড়ার দিকে। তখন আর তত শীত ছিল না, আর পর্যটকদের ভিড়ও খুব একটা ছিল না। ভাঙাচোরা নবাবী প্রাসাদের পাশে গঙ্গার তীরে প্যালেস হোটেলে উঠেছিলাম। পর্যটন মৌসুমের শেষে এই দোতলা 3 স্টার মার্কা হোটেলে তখন ঘর ভাড়াও অনেকটা কমিয়ে দেওয়া হয়েছিল। হোটেলের ম্যানেজার শুকলাল ঠাকুর খুব অমায়িক মানুষ। আমি সিপাহি বিদ্রোহ সম্পর্কে গবেষণা করছি জেনে খুব খাতির করেছিলেন। সিপাহি বিদ্রোহের অনেক গল্প আমাকে শুনিয়েছিলেন, তবে এসব গল্প নিছক গল্পই, আমার গবেষণায় তা কাজে লাগবে না। তবে ওর এই কথাটাই অবশ্যই খাঁটি। এই আজমগড়ে সিপাহীদের সঙ্গে এককাট্টা হয়ে অনেক হিন্দু মুসলিম সাধারণ মানুষও ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। মিস্টার ঠাকুর শুধু একটা ব্যাপারে আমাকে সাবধান করে দিয়েছিলেন, যে সূর্যাস্তের পর আমি যেন কেল্লাবাড়ি এলাকায় না থাকি। তাকে প্রশ্ন করে অবশ্য কোনো যুক্তিসঙ্গত উত্তর পাইনি। তিনি মুখে আতঙ্কের ছাপ ফুটিয়ে শুধু বলেছিলেন, সূর্যাস্তের পর ওই এলাকায় থাকলে কিন্তু বিপদ হতে পারে। কি বিপদ? প্যালেস হোটেলের ম্যানেজার কিছু বলতে যাচ্ছেন, এমন সময় কজন সাহেব মেম দল বেঁধে হোটেলের লাউঞ্জে ঢুকলেন। তিনি তাদের নিয়েই ব্যস্ত হয়ে পড়লেন। সেদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমি ক্যামেরায় কেল্লাবাড়ি আর গঙ্গার ছবি তুলে বেড়ালুম। কোথাও কোথাও ধ্বংসাবশেষে ঝোপ জঙ্গল আছে। গঙ্গার তীরে এক স্থানে খারাপ পাথরের পাঁচিল নেমে গেছে জলের তলায়। কোথাও ভাঙাচোরা পাথরের ঘাট শ্যাওলায় সবুজ হয়ে আছে। আমি খুঁজে বেড়াচ্ছিলাম সেই ফাঁসির মঞ্চটিকে, যেখানে ইংরেজ সেনাধ্যক্ষ জন হকটন বিদ্রোহীদের ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলেন। সেই বিদ্রোহীদের দলে ছিলেন নবাব আজম খানের কন্যা রেশমা বেগম। দিল্লির জাতীয় মহাফেজখানার কাগজপত্রে এই পিতাপুত্রীর নাম আমি খুঁজে পেয়েছিলাম, আর পেয়েছিলাম একটা স্কেচ ম্যাপ। সেটা এঁকেছিলেন এক আইরিশ শিল্পী টমাস পিট। 1860 খ্রিস্টাব্দে সেই শিল্পী এই অঞ্চলে বেড়াতে এসেছিলেন। স্কেচ ম্যাপে কেল্লাবাড়ির সীমানা ছাড়াও খুঁটিনাটি অনেকগুলি স্থান চিহ্নিত করা ছিল। ফাঁসির মঞ্চ, বিদ্রোহীদের কবরখানা, রেশমা বেগমের গোপন অস্ত্রাগার, এরকম অনেক কিছুই ছিল ওতে। আমি জীর্ণ ম্যাপ থেকে কপি করে এনেছিলাম। সেই কপি থেকে স্থানগুলি খুঁজে বের করা দেখলুম একেবারে অসম্ভব ব্যাপার। তবে একটা দৃশ্য আমার কাছে খুব অদ্ভুতই মনে হয়েছিল। যেদিকে তাকাই সেদিকেই ধ্বংসস্তূপগুলিতে শুধু লাল রঙের ফুলের সমারোহ চোখে পড়ে। আমি প্রকৃতিপ্রেমিক নই, ইতিহাসের একজন গবেষক মাত্র। জীবনে কত ঐতিহাসিক স্থানে আমাকে যেতে হয়েছে, কিন্তু কোথাও এমন উজ্জ্বল লাল রঙের ফুল আমার চোখে পড়েনি। নানা আকৃতির এইসব ফুলের দিকে তাকিয়ে মনে হচ্ছিল, ওগুলো কি ফুল না চাপচাপ রক্ত?
এখানে কি আর অন্য কোনো রঙের ফুল ফোটে না? এখন অবশ্য বসন্তকাল, ফুল ফোটে, পাখিরা গান করে, কিন্তু এখানকার পাখিরা কেন চুপ করে আছে? পাখির কথা ভাবতেই গঙ্গার ধারে পক্ষী নিবাসের কথা মনে পড়ল। তখন ধরে নিলাম যে এলাকার সব পাখি সেখানে গিয়ে জুটেছে। কোথায় সেই চর তা আমি জেনে আসিনি। গঙ্গা এখানে প্রশস্ত, উত্তাল বাতাসে বড় বড় ঢেউ উঠে কেল্লার পাথুরে পাঁচিলে অদ্ভুত শব্দ করছে। চোখ বন্ধ করলে মনে হচ্ছে হাজার হাজার মানুষের কোলাহল। ওপারে দূরে ঘন নীল পাহাড়গুলি দেখা যাচ্ছে, কয়েকটি জেলে নৌকো ভেসে বেড়াচ্ছে। অন্যমনস্কভাবে গঙ্গার ধারে জীর্ণ শ্যাওলাধরা ঘাটের মাথায় একটা গাছের ছায়ায় দাঁড়িয়েছিলুম। এই সময় আমার ডান দিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে একজন ফকির বেরিয়ে এলেন। ফকিরের মাথায় জটা, মুখে লম্বা দাড়ি, পরনে পা পর্যন্ত লম্বা কালো আলখাল্লা, গলায় মোটা মোটা রং বেরঙের পাথরের মালা, তার এক হাতে প্রকাণ্ড চিমটে। চিমটের গোড়াটা রূপো আর তামার তারে বাঁধানো। ফকির ঘাটের কাছে এসে আমার দিকে চোখ কটমট করে তাকিয়ে বললেন, কৌন হায় তুম? আমি যথাসাধ্য হিন্দিতে নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করলুম। তারপর বললুম, রেশমা বেগমের ফাঁসির জায়গা আর তার কবরটা কোথায় তা কি আপনি জানেন? দেখিয়ে দিলে আপনাকে কিছু বকশিস দেব। এই কথা শুনে ফকির কিন্তু চটে গেলেন। তিনি ক্রুদ্ধস্বরে বললেন, কে চায় তোমার বকশিস? শিগগির এখান থেকে চলে যাও, না হলে তোমার বিপদ হবে। তাকে আমি বোঝানোর চেষ্টা করলুম যে আমি সিপাহী বিদ্রোহের প্রকৃত ইতিহাস লিখতে চাই, কিন্তু ফকির আমাকে পাত্তাই দিলেন না। মস্ত বড় চিমটেটা তুলে আমাকে তেড়ে এলেন। চিমটেটার ডগা সূক্ষ্ম এবং ধারালো, তাই বেগতিক দেখে আমি সরে এলুম। একটু পরে দূর থেকে দেখলুম ফকির আলখাল্লা খুলে জলে ঝাঁপিয়ে পড়লেন। ওখানে জল খুব গভীর। ফকির সেই জলে সাঁতার কাটছেন দেখে খুব অবাক লাগলো। একটা ঝোপের আড়ালে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছিলুম। কিছুক্ষণ পরে ফকির জল থেকে উঠে ভিজে গায়ে কালো আলখাল্লা পরে নিয়ে চিমটে সহ এগিয়ে এলেন। তারপর ধ্বংসস্তূপের আড়ালে অদৃশ্য হয়ে গেলেন। ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো, কিন্তু ওকে অনুসরণের সাহস হলো না। শুধু জায়গাটা চিনে রাখলুম। তারপর আবার প্যালেস হোটেলে ফিরে গেলুম। স্নান করার পর নিচের ডাইনিং হলে খেতে গেলুম। ডাইনিং হলে ছড়িয়ে ছিটিয়ে বসে লাঞ্চ খাচ্ছিলেন জোনাচারেক বোর্ডার। ম্যানেজারের কাছে শুনেছিলুম তারা নানা জায়গার থেকে এসেছেন এবং বিত্তবান ব্যবসায়ী। সাহেব মেমদের দলটি তখনও বাইরে থেকে ফেরেননি। পরিচারক আসলাম খান আমাকে সেলাম দিয়ে খাদ্য পরিবেশন করল। সেই সুযোগে তাকে কেল্লাবাড়ির সে ফকিরের কথা নিয়ে বললুম। আসলাম খান একটু হেসে বলল, ও তো পাগলা বাবা স্যার, ওখানে পীরের দরগা আছে, সেখানে থাকে, একেবারে পাগল। খিদে পেলে তখন কিন্তু বেরিয়ে আসে, শহরের রাস্তায় বসে অভিশাপ দেয়। তাকে খেতে না দিলে তার বিপদ হবে, আবার খেতে দিলেও সাপসাপান্ত করে। ওকে কখনো ভয় করবেন না, শুধু বলবেন, দেখো সঙ্গে পিস্তল আছে, গুলি করে মারবো, দেখবেন তখন কিভাবে দৌড়ে পালায়, একেবারে শেয়ালের মতো কেল্লাবাড়ির জঙ্গলে লুকিয়ে যাবে। আসলামের কাছে এই কথা শুনে আমি আশ্বস্ত হয়েছিলাম। তাই খাওয়ার পর ঘণ্টাখানেক বিশ্রাম করে আবার কেল্লাবাড়িতে গেলুম। ফকির যেখানে ধ্বংসস্তূপের ফাঁকে উধাও হয়েছিলেন, সেখানে গিয়ে সংকীর্ণ এক ফালি পায়ে চলা পথ খুঁজে পেলুম। দুধারে ঝোপঝাড় আর পাথর। আঁকা বাঁকা গোলক ধাঁধার মতো পথে হাঁটতে হাঁটতে একসময় থমকে দাঁড়ালুম। সামনে একটা কাঠের বেড়া, বেড়াতে একটা ফলক আঁটা আছে, আর তাতে ইংরেজিতে লেখা আছে নিষিদ্ধ এলাকা। তার নিচে একটা মরার খুলি এবং খুলির তলায়
আড়ালে ভাবে দুটো হাড় আঁকা। এই চিহ্নের অর্থ সাংঘাতিক। নিষেধাজ্ঞার তলায় ছোট অক্ষরে লেখা আছে, কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগ, ভারত সরকার। বুঝতে পারছিলাম না কেন সরকারি পুরাতত্ত্ব বিভাগ এই বিপদজ্ঞাপক নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন। বেড়ার ফাঁকে পা দিয়ে উঠে উঁকি মেরে ওদিকটা দেখতে পেলুম। খানিকটা ফাঁকা জমির পর নিচে গঙ্গার বুকে বালির চড়া। চড়াটা বহুদূর অবধি বিস্তৃত। বিকেলে রোদে চড়ার শেষ প্রান্তে কাঁটাতারের বেড়া চোখে পড়ল। এবার বুঝতে পারলুম যে ওই চড়ায় চোরাবালি আছে, তাই এই সতর্কতা। কাঠের বেড়ার থেকে নেমে যে পথে এসেছি সেই পথেই ফিরে চললুম। একটু পরে দেখি ডান দিকে একটা সংকীর্ণ রাস্তা চড়ায় উঠে গেছে। রাস্তাটা লাল ধুলোয় ভরা। এটা কেন চোখে পড়েনি তখন? আসলে লাল রাস্তাটা ঝোপের আড়ালে থাকায় লক্ষ্য করিনি। তাছাড়া একটা প্রকাণ্ড চৌকো কালো পাথর রাস্তাটাকে আড়াল করেছিল। পাথরটাতে নকশার মতো আঁকা লিপি দেখে বুঝলুম যে আরবি হরফে কিছু লেখা আছে। তখনই ক্যামেরায় কালো পাথরটার কয়েকটা ছবি তুললুম। তারপর পাথরের একপাশ দিয়ে এগিয়ে লাল রাস্তায় পৌঁছলুম। কিন্তু সংকীর্ণ রাস্তাটা লাল ধুলোয় জুতো প্রায় ডুবে যাচ্ছিল। প্যান্ট একটু গুটিয়ে নিতে হলো। সাবধানে পা ফেলে একটুখানি এগিয়েছি, হঠাৎ চমকে উঠলুম। আমার প্রায় ফুট 6 দূরে চোখের সামনে এইমাত্র কার জুতোর ছাপ ফুটে উঠেছে। প্রথমে ভাবলুম হয়তো আমার চোখের ভুল, কিন্তু আশ্চর্য ঘটনা, আমি আবার পা ফেলে এগোতেই আমার সামনে একই দূরত্বে বারবার আগে পিছে জুতোর ছাপ ফুটে উঠছে। বুকের ভেতরটা একবারে ঠান্ডা হিম হয়ে গেল। কোন এক অশরীরে আমার সামনে হেঁটে চলেছে, এতে কোনো ভুল নেই। তার জুতোর ছাপগুলি আমার জুতোর ছাপের তুলনায় ছোট, কিন্তু কে সে? চোখের ভুল কিনা জানার জন্য দুঃসাহসে আবার কয়েক পা এগিয়ে গেলুম। আবার আমার সামনে একই দূরত্বে সেই অশরীরী জুতোর স্পষ্ট ছাপ ফুটে উঠল। এবার আমার সব সাহস উবে গেল। শেষবেলা রোদে এই অবিশ্বাস্য ঘটনা দেখে আমার বোধ বুদ্ধি গুলিয়ে গেল। আমি দ্রুত পিছু ফিরে লাল ধুলোয় টলতে টলতে কালো পাথরটার পাশ দিয়ে বেরিয়ে এলুম। তারপর বিভ্রান্তভাবে ধ্বংসস্তূপের ভেতর দিয়ে দৌড়তে থাকলুম। একটু পরে গঙ্গার ধারে খোলা জায়গায় পৌঁছে পিছু ফিরে দেখে নিলুম যে কেউ আমাকে অনুসরণ করছে কিনা। এরপর কি করে যে হোটেলে ফিরেছিলাম তা আমার মনে পড়ে না। জীবনে বহু ঐতিহাসিক ধ্বংসস্তূপ এবং দুর্গম স্থানে গেছি, কিন্তু এমন অদ্ভুত ঘটনা কোথাও ঘটতে দেখিনি। হোটেলের লাউঞ্জে বসে ইশারায় একজন ওয়েটারকে ডেকে কফি আনতে বললুম। সে কফি এনে দিল। কফি খেতে খেতে ঘটনাটা ঠান্ডা মাথায় বোঝবার চেষ্টা করছিলুম। এমন সময় দেখি লাউঞ্জে অন্য প্রান্তে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। পরনে জিন্স এবং টি শার্ট, মুখে গোঁফ, বেশ বলিষ্ঠ গড়ন। গায়ের রং শ্যামবর্ণ হয়েও নয়। ভদ্রলোকের মুখে যেন একটা বিরক্তির ছাপ এবং চোখ দুটো কুতকুতে। এরকম চেহারা মানুষ দেখলে অস্বস্তি জাগে। ভদ্রলোক সম্ভবত প্যালেস হোটেলের লাউঞ্জে এসে কারোর জন্য অপেক্ষা করছিলেন। তাকে না পেয়ে হয়তো বিরক্ত এবং অধৈর্য হয়ে উঠেছেন। আমার চোখে চোখ পড়লে তিনি এগিয়ে এলেন। তারপর বাংলায় বলে উঠলেন, আপনি কি বাঙালি? আমি বললুম, হ্যাঁ। ভদ্রলোক অমায়িক হেসে আমার মুখোমুখি বসে পড়লেন। বললেন, মশাই, বাঙালির চেহারা দেখলেই চেনা যায়। আমার ঠাকুরদা ওকালতি করতে আজমগড়ে এসেছিলেন, তারপর আর দেশে ফেরেননি। বাবা ওকালতি করতেন, আমি কিন্তু ব্যবসা করি। আমার নাম অশোক রায়। আপনার পরিচয় পেলে খুশি হব। অশোকবাবুকে প্রথমে দেখে যা ভেবেছিলুম, তার অমায়িক হাবভাব এবং কথাবার্তা শুনে সেই ধারণা কেটে গেল। আমার পরিচয় পেয়ে তিনি খুব উৎসাহিত হয়ে উঠলেন। বললেন,
কেল্লাবাড়ির ধ্বংসস্তূপের মধ্যে কোথায় কি ছিল তা সব আমার নখদর্পণে। আমার ছেলেবেলায় তো আর সবকিছু ধ্বংস হয়ে যায়নি। ওয়েটারকে আবার ডেকে ওর জন্য কফি আনতে বললাম। তারপর অশোকবাবু আজমগড়ের পুরনো ঐতিহাসিক কাহিনী বলতে শুরু করলেন। ম্যানেজারের কাছে এসব গল্প শুনেছি। ওয়েটার কফি দিয়ে গেছিল। কফি খেতে খেতে অশোকবাবু বললেন, আজ বিকেলে কলকাতা থেকে আমার এক ব্যবসায়ী বন্ধুর আসার কথা। তার জন্য অপেক্ষা করে অস্থির। 6টা বেজে গেল, সে এলো না। কাজেই ধরে নিচ্ছি আর সে আসবে না। না আসুক। আপনার সঙ্গে আলাপ হয়ে কি যে আনন্দ পেলুম তা আমি বোঝাতে পারবো না। তা আপনি হোটেলে থাকবেন কেন খামোকা এক গাদা টাকা খরচ করে? বরং আমার অতিথি হয়ে যান। আপনাকে দেখলে আমার স্ত্রী ছেলেমেয়েরাও খুব খুশি হবে। এত অন্তরঙ্গতার পর বিকেলে কেল্লাবাড়ির ভেতরে সংকীর্ণ লাল রাস্তায় যে অবিশ্বাস্য ঘটনা ঘটতে দেখেছি তা অশোকবাবুকে না বলে থাকতে পারলুম না। অশোকবাবু তো ঘটনাটা হেসে উড়িয়ে দিলেন। বললেন, হ্যাঁ, আপনি ঐতিহাসিক পণ্ডিত, ইতিহাসের ভেতর ডুবে থাকেন। বাস্তব জগতে ভুলভাল দেখা এ তো আপনার পক্ষে স্বাভাবিক ব্যাপার। আচ্ছা দেখুন মশাই, আমি কত রাত দুপুরে ওই এলাকায় ঘুরে বেরিয়েছি, কখনো কিচ্ছু দেখিনি। হ্যাঁ, তবে ওখানে এক পাগলা ফকির থাকে, সে আমাকে দেখলেই লেজ তুলে ছুটে পালায়। তাকে নিশ্চয় দেখতে পেয়েছেন। বললুম, হ্যাঁ, দুপুরে ফকিরকে গঙ্গায় স্নান করতে দেখেছি। আমাকে সে ভয় দেখাচ্ছিল। অশোকবাবু হেসে উঠলেন। বললেন, পরশু দোল পূর্ণিমা গেছে, আজ কিছুক্ষণ পরে চাঁদ উঠবে। ভয়ের কোনো কারণ নেই। আপনি আমার সঙ্গে কেল্লাবাড়িতে চলুন, দেখবেন কোনো অলৌকিক ব্যাপার ঘটছে না। আর পাগলা ফকিরের ডেরাতেও আপনাকে নিয়ে যাব। ও দেখবেন আমাকে দেখে ব্যাটার ছেলে কি করে। এতক্ষণে সাহেব মেমদের দলটি এসে পড়ল। অন্যান্য বোর্ডাররাও ততক্ষণে এসে গেছে। কেউ লাউঞ্জে, কেউ ডাইনিং হলে ঢুকে চা কফি খাচ্ছে। অশোকবাবু বললেন, চলুন, জ্যোৎস্নারাতে আজমগড়ের গঙ্গার ধারে বসে গল্প করা যাবে। তারপর সেই লাল রাস্তায় যাব। আমার কাছে টর্চ আছে। আপনাকে আমি রেশমা বেগমের কবরও দেখিয়ে দেব। নিন, উঠে পড়ুন। একটু অনিচ্ছা করে অশোকবাবুর সঙ্গে বেরিয়ে পড়লুম। তারপর মনে হলো ইনি বাঙালি এবং এখানেই বড় হয়েছেন। আর তাছাড়া তাঁর বলিষ্ঠ গড়ন দেখেও শেষ পর্যন্ত ভয়টুকু ঘুচে গেল। কেল্লাবাড়ি এলাকায় ঢুকে গঙ্গার ধারে একটা পাথরের উপর পাশাপাশি দুজনে বসলুম। অশোকবাবু কলকাতার সাম্প্রতিক খবরাখবর জেনে নিচ্ছিলেন। বহু বছর তার কলকাতা যাওয়া হয়নি। কিছুক্ষণ পরই চাঁদ উঠল। জ্যোৎস্নায় গাছপালা, ঝোপঝাড় আর ধ্বংসস্তূপ রহস্যময় মনে হচ্ছিল। অশোকবাবু বললেন, আপনি যে লাল রাস্তাটা দেখেছিলেন ওর পাশেই নাকি ইংরেজরা বিদ্রোহীদের ফাঁসি দিয়েছিল। তবে আপনি যে অশরীরী জুতোর ছাপ দেখার কথা বললেন ওটা আপনার চোখের ভুল। ওই রাস্তা দিয়ে পাগলা ফকির যাতায়াত করে। আপনাকে আড়াল থেকে ভয় দেখানোর জন্য ব্যাটা নিশ্চয়ই কোনো কারচুপি করেছিল। এও হতে পারে যে পুরো ধুলোর তলায় লম্বা কোনো জিনিস লুকিয়ে রেখেছিল, আর তার উপর আপনি পা ফেললেই সামনের দিকটা উঁচু হয়ে ধুলো ঠেলে উঠবে। সেটা ম্যাজিক। চলুন, পরীক্ষা করে দেখাই যাক। অশোকবাবু আমার হাত ধরে ওঠালেন। একটু দ্বিধার সঙ্গেই বললুম, কিন্তু আমি সত্যি জুতোর ছাপ দেখেছিলুম। আরে মশাই, আমি তো সঙ্গে আছি, আসুন না, বলে অশোকবাবু হাঁটতে শুরু করলেন। আমার কাঁধে তাঁর হাত চেপে বসল। জ্যোৎস্নার জন্য ধ্বংসস্তূপের চকরা বকরা ছায়ার ভেতর দিয়ে আমাকে তিনি নিয়ে চললেন। একটু পরে দেখলুম সে আরবি লিপি খোদাই করা কালো পাথরটার কাছে এসে গেছি। অশোকবাবু টর্চের আলো ফেলে বললেন, চলে আসুন, দেখা যাক কি হয়। সংকীর্ণ চড়ায় রাস্তায় কিছুটা উঠে টর্চের আলো ফেলে অশোকবাবু বললেন, কই, কোনো ভুতুড়ে জুতোর ছাপ দেখতে পাচ্ছেন? আমি বললুম, না, এখন পাচ্ছি না, কিন্তু আমার কথা থেমে গেল। এরপর যা ঘটল তা আমি কল্পনাও করিনি। হঠাৎ
টর্চ নিভিয়ে অশোকবাবু আমার কানের নিচে শক্ত এবং ঠান্ডা কি একটা জিনিস ঠেকিয়ে চাপা গর্জন করে বললেন, টু শব্দটি নয়, ট্রিগারে আঙুল আছে, একটু চাপ দিলেই তোমার মুন্ডু উড়ে যাবে। আগে ক্যামেরাটা দাও, হ্যাঁ, তারপর রিস্ট ওয়াচ, আর মানি ব্যাগটা বের করো। মুহূর্তে আমি টের পেয়ে গেছি যে আমি এক ভদ্রবেশী গুন্ডার পাল্লায় পড়েছি। হোটেলের ম্যানেজার মিস্টার ঠাকুর আমাকে সাবধান করে দিয়েছিলেন কেন, এতক্ষণে তার মর্মটা বুঝতে পারলাম। সেই ফকিরও হয়তো আমাকে সাবধান করে দিতে চেয়েছিলেন, কিন্তু এখন আর কোনো উপায় নেই। ক্যামেরাটা গলার থেকে ঝুলছিল, সেটা হাতে ধরে কাঁপতে কাঁপতে বললুম, দয়া করে এটা নেবেন না, মানিব্যাগে 1000 টাকা আছে, তা নিন, ঘড়িটাও নিন, কিন্তু ক্যামেরায় লোড করা ফিল্মে আমার অনেক ছবি আছে, দয়া করে অন্তত ফিল্মের রোলটা বের করে নিতে দিন আগে। অশোকবাবু রূপী দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্রের নল আমার কানের নিচে আরো চেপে হিসিস করে বলে উঠল, চুপ, শিগগির, আর একটা কথা বললে তোমার লাশ পড়বে, আর সেই লাশের কথা কেউ জানতেও পারবে না, কারণ তোমার লাশ আমি চোরাবালিতে ফেলে দিয়ে আসবো। চোরাবালিতে তোমার মতো কত লাশ আমি ফেলে দিয়ে এসছি, সব তলিয়ে গেছে। বলি সে ধমক দিল, আবে জলদি কর। এতক্ষণে মনে হলো যে লোকটার মাতৃভাষা বাংলা নয়, তার বাংলা কথাবার্তায় কেমন যেন একটু হিন্দির টান ছিল। কিন্তু এবার ডান কানের নিচে ব্যথা পেয়ে যন্ত্রণায় কোকিয়ে উঠেছিলুম। তারপরই আবার একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। আচমকা সপাং করে একটা প্রচণ্ড শব্দ হলো। তারপর দেখলুম দুর্বৃত্তটার হাতের অস্ত্র ছিটকে পড়ল এবং সে আর্তনাদ করে পড়ে গেল মাটিতে। তারপর আবার সপাং করে প্রচণ্ড শব্দ হলো। গুন্ডাটা লাল ধুলোয় গড়াতে শুরু করলো। এক বিস্ময়কর ঘটনা। কোনো অশরীরই অদৃশ্য চাবুক মেরে চলেছে তাকে। সে একবার কাত হচ্ছে, একবার উপুড় হচ্ছে, হাঁটু মুড়ে ওঠার চেষ্টা করছে। তারপরে সেই প্রচণ্ড শব্দ এবং তার মুহুর্মুহু আর্তনাদ শুনতে পাচ্ছি। জ্যোৎস্নায় স্পষ্ট দেখছি লোকটার গায়ের টি শার্ট ফালা ফালা হয়ে কালো কালো ক্ষতরেখা ফুটে উঠছে। আমি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছি। লাল ধুলো ভরা রাস্তায় লোকটা ক্রমাগত গড়াচ্ছে এবং তার গলা দিয়ে শুধু গোঁ গোঁ শব্দ বেরোচ্ছে। অশরীরী চাবুকের শব্দ ক্রমশ প্রচণ্ডতর হয়ে উঠছে। লাল ধুলো ঝড় বয়ে যাচ্ছে এবার, আর তার আড়ালে চাবুকের ক্রমাগত শব্দ আর গোয়ানি শুনতে শুনতে একসময় আমার চেতনা ফিরে এলো। তখনই দৌড়ে নেমে এসে কালো পাথরটার পাশ দিয়ে বেরোলাম। তারপর ধ্বংসস্তূপের ভেতর দিয়ে খোলা জায়গায় ছুটে এলুম। কেল্লাবাড়ির ভাঙা ফটকের কাছে গিয়ে প্যান্ট শার্ট থেকে ধুলো ঝেড়ে হোটেলে ফিরে চললুম। না, কাউকে সব অবিশ্বাস্য ঘটনার কথা বলা উচিত হবে না। রাতে ডিনার খাইনি। ম্যানেজার খবর নিতে এসেছিলেন আমার রুমে। বলেছিলুম, ঘুরে ঘুরে খুব ক্লান্ত, খিদে নেই। সারা রাত যতবার ঘুম এসেছে চমকে উঠেছি। আবার বুঝি কোনো অদ্ভুত ঘটনা ঘটবে। ভোর 6টায় আসলাম খান বেডটি আনলো। তারপর গম্ভীর মুখে বলল, খবর আছে স্যার, সুখবর। তাই বলা উচিত মনে হলো। আমি বললুম, কি সুখবর আসলাম? সে বলল, আজমগড় একজন সাংঘাতিক গুন্ডা ছিল, তার নাম কাল্লু। সে আমাদের হোটেলে এসেও ম্যানেজার সাহেবের কাছে টাকা দাবি করত। কাল সন্ধ্যার আগে সে নাকি আপনার সঙ্গে কথা বলছিল, ওইটা রমেশ দেখেছে, কিন্তু আপনাকে সাবধান করার সুযোগ পায়নি। হ্যাঁ, কিন্তু সুখবরটা কি? কাল্লু গুন্ডাকে কে বা কারা রাত্রে মেরে কেল্লাবাড়ির ভেতরে লাশ ফেলে এসেছে। পাগলা ফকির খুব ভোরে সেই লাশ দেখে থানায় খবর দিয়েছিল। আশ্চর্য ঘটনা স্যার, তার পিস্তল আর টর্চটা সেখানেই পড়েছিল। আচ্ছা আসলাম, কাল্লু কি বাঙালি ছিল? না স্যার, তবে সে উর্দু, হিন্দি, ইংরেজি, বাংলা সব ভাষাতেই কথা বলতে পারত। কলকাতাতে নাকি তার ছোটবেলা কেটেছিল, স্কুলেও পড়েছিল, তাই বাংলাও বলতে পারত। আজমগড়ে অনেক বাঙালি আছে, তারা তো কাল্লুকে বাঙালি বলেই মনে করত।
কাল্লু কখন যে কোন রূপ ধরত তা চেনা খুব কঠিন হতো। তা কাল্লুর লাশ কি পুলিশ নিয়ে গেছে? শুনলুম একটু আগে মর্গে নিয়ে গেছে। কাল্লুর সারা শরীর নাকি রক্তে লাল। ব্রেকফাস্টের পর 9:30 আমি এবার সাহস করে কেল্লাবাড়িতে গেলুম। আমার মনে হচ্ছিল কাল বিকেলে যে অশরীর জুতোর ছাপ আমার সামনে রাঙা ধুলোয় ফুটে উঠতে দেখেছি, সেই ছদ্মবেশী অশোক রায় নামধারী দুর্বৃত্ত কাল্লুর হাত থেকে আমাকে বাঁচিয়েছে। মনে মনে তার উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানালুম। এবার নির্ভয়ে সে কালো পাথরের পাশ দিয়ে সংকীর্ণ লাল ধুলো ভরা রাস্তায় পৌঁছলুম। চড়াই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আর সেই জুতোর ছাপ সামনে ফুটে উঠল না। কিছুটা যাওয়ার পর রাস্তাটা ঢালু হয়ে নেমে গেছে। নিচে নেমেই ঘন গাছপালা ভেতর সার কয়েকটা কবর দেখলুম। তারপর লাল পাথরের একটা কবর দেখে এগিয়ে গেলুম। সেই কবরের শিওরে একটা রক্তকরবীর গাছ। কবরে লাল ফুল ঝরে পড়েছে। আমি বহুকাল অবধি লিপির ফলক দেখে দেখে লিপি বিষয়ে সামান্য জ্ঞান অর্জন করেছিলুম। আরবিতে 3টি হরফ চেনামাত্র বুঝতে পারলুম এটাই সেই সিপাহী বিদ্রোহীদের নেত্রী শাহজাদি রেশমা বেগমের কবর, যাঁর ডাকে হাজার হাজার হিন্দু মুসলিম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। হঠাৎ আমার মাথায় কথাটা এসে গেল, তাহলে কি রেশমা বেগমের অতৃপ্ত আত্মায় আমাকে কাল বিকেলে পথ দেখিয়ে তার কবরের কাছে আনতে চেষ্টা করেছিল? সেই রেশমা বেগমের আত্মায় কি দুর্বৃত্ত কাল্লুকে চাবুক মেরে রক্তাক্ত করেছিল? শ্রদ্ধায় আমার মাথা নুয়ে পড়ল। পাশের একটা লাল ফুলের গুচ্ছ ডাল থেকে ভেঙে বিদ্রোহিনীর কবরে রেখে মাথা ঠেকালুম। সেই মুহূর্তে স্নিগ্ধ একটা হাওয়া ভেসে এলো। সেই হাওয়ায় যেন পুরনো ইতিহাসের সুঘ্রাণ টের পেলুম। মনে মনে বললুম, প্রথম স্বাধীনতা যুদ্ধের নায়িকা বীরাঙ্গনা তুমি, তোমার জীবন কাহিনী আমাকে লিখতেই হবে। এই সময়ে পাগলা ফকির এসে গেল। অট্টহাসি হেসে সে বলল, बाबूजी, आपका ऊपर रेशमा बेटी बहुत खुश है, तो अब आप तुरंत यहाँ से चला जाइए। रेशमा बेटी को अकेला रहने दीजिए। बेटी जिंदगी में बहुत दुख पाई, बहुत दुख से मर गई बेटिया। তখনই নিঝুম কবরখানার থেকে চলে এলুম। ইতিহাসে এইসব আশ্চর্য ঘটনা লেখা যাবে না, সেগুলো আমার ব্যক্তিগত জীবনেই থেকে যাক। হ্যাঁ, সে অদ্ভুত ঘটনা এতদিন কাকেও বলিনি। এখন আমি বৃদ্ধ, মৃত্যুর আগে ঘটনাগুলো লিখে যাওয়া উচিত মনে করি, লিখে ফেললুম। এর সত্য মিথ্যা নিয়ে প্রশ্ন তুললে আমি নিরুত্তর থাকব। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।